আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ব্যাংকিং খাতে মহালুটপাট ও খেলাপিরিনের ভয়াবহ চিত্র। অর্থনৈতিক বিপর্যয় এড়াতে ট্রুথ কমিশন গঠনের প্রস্তাব। আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগ। আদালতের শরণাপন্ন হলেন বোনেরা। মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের রহস্য উদ্ঘাটন। গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেপ্তার করল ডিএমপি। অর্থনৈতিক অগ্রগতির প্রধান অন্তরায় দুর্নীতি ও অপচয়। নতুন গবেষণায় উঠে এলো ভয়াবহ তথ্য। নতুন রাজনৈতিক জোট গণতান্ত্রিক সংস্কার জোট গঠন। দেশের রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস। আইআরআই-এর জরিপে দেশের নাগরিকরা আশাবাদী হলেও উদ্বেগের কেন্দ্রে দুর্নীতি। রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন জানাবো বিস্তারিত খবর। ব্যাংকিং খাতে মহালুটপাট ও খেলাপিরিনের ভয়াবহ চিত্র। অর্থনৈতিক বিপর্যয় এড়াতে ট্রুথ কমিশন গঠনের প্রস্তাব। ব্যাংকিং খাতে মহালুটপাট ও খেলাপিরিনের ভয়াবহ চিত্র। ক্ষমতাচ্যুত সরকারের আমলের রাজনৈতিক সিদ্ধান্তে দেশের ব্যাংক খাত ব্যাপক লুটপাটের শিকার হয়েছে। এর ফলে ব্যাংকগুলোর প্রায় ৩৫% ঋণ বর্তমানে খেলাপি হয়ে গেছে। একটি গবেষণা প্রতিষ্ঠানের গোলটেবিল আলোচনায় বক্তারা এই উদ্বেগ প্রকাশ করেছেন। বক্তাদের মতে ৫টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে এই খেলাপিলিনের হার ভয়াবহভাবে বেড়ে ৯০% পৌঁছেছে। এই পরিস্থিতি দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। অর্থনীতিবিদ এবং ব্যাংকিং বিশেষজ্ঞরা বলছেন, এই বিশাল অঙ্কের খেলাপি ঋণ দেশের বিনিয়োগ পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এটি কেবল ব্যাংকগুলোর আর্থিক ভিত্তিকে দুর্বল করছে না, বরং সাধারণ আমানতকারীদের মধ্যেও এক ধরনের আস্থার সংকট তৈরি করেছে। ব্যাংক খাত পুনর্গঠনের জন্য ব্যাপক ও কাঠামোগত সংস্কারের প্রয়োজন বলে মনে করেন আলোচনায় অংশ নেওয়া বিশিষ্টজনেরা। তারা আরও বলেন, রাজনৈতিক প্রভাব এবং দুর্বল নিয়ন্ত্রক ব্যবস্থার সুযোগ নিয়ে একটি বিশেষ মহল জনগণের অর্থ লুণ্ঠন করেছে। এই অর্থনৈতিক দুরবস্থার কারণ ও জড়িতদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করার লক্ষ্যে আলোচনায় একটি ট্রুথ কমিশন বা সত্য উদ্ঘাটন কমিশন গঠনের জোরালো প্রস্তাব এসেছে। এই কমিশন গঠনের উদ্দেশ্য হবে কারা এবং কিভাবে এই লুটপাটের সঙ্গে জড়িত ছিল তা সম্পূর্ণ নিরপেক্ষভাবে জাতির সামনে তুলে ধরা। বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের একটি কমিশন কেবল দায়ীদের চিহ্নিত করবে না, বরং ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সেজন্য প্রয়োজনীয় নীতিগত সুপারিশও প্রদান করবে। ব্যাংক খাতের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে। ব্যাংক খাতে সুশাসনের অভাব দীর্ঘদিনের সমস্যা, তবে গত কয়েক বছরে এর মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশ ব্যাংকের কঠোর পদক্ষেপ থাকা সত্ত্বেও খেলাপি ঋণ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, উল্টো এটি নতুন নতুন কৌশলে বেড়ে চলেছে। এই গোলটেবিল আলোচনার মাধ্যমে সরকারের নীতি নির্ধারকদের কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া হয়েছে যে দ্রুততম সময়ে যদি এই খাতকে সংস্কার করা না হয় তাহলে দেশের অর্থনীতিতে আরও বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগ। আদালতের শরণাপন্ন হলেন বোনেরা। আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। তার আপন 4 বোন এই অভিযোগ এনে আদালতের শরণাপন্ন হয়েছেন। বোনেরা বলছেন, তাদের পৈতৃক সম্পত্তি জোর করে দখল করে রেখেছেন ডিপজল। এই সম্পত্তির আনুমানিক মূল্য শত কোটি টাকারও বেশি। এই অভিযোগটি চলচ্চিত্র অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মামলার বিবরণ অনুযায়ী এই সম্পত্তি তাদের পিতা প্রয়াত শাহিন মুন্সি রেখে গিয়েছিলেন। বোনেরা দাবি করছেন, পিতার রেখে যাওয়া সম্পত্তির ন্যায্য হিস্সা থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। একাধিকবার পারিবারিক এবং সামাজিক আলোচনা হলেও সমস্যার কোনো সুরাহা হয়নি। সর্বশেষ কোনো উপায় না দেখে তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। আদালত তাদের অভিযোগ আমলে নিয়েছেন এবং সংশ্লিষ্টদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা তলব করেছেন। অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, পৈতৃক সম্পত্তি নিয়ে তার কোনো ধরনের লোভ নেই এবং যা করা হচ্ছে তা পারিবারিক সম্মান নষ্ট করার একটি চক্রান্ত। তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন। অন্যদিকে তার বোনেরা তাদের দাবির সপক্ষে বিভিন্ন নথি ও প্রমাণাদি উপস্থাপন করেছেন। এটি বর্তমানে দেশের আদালত অঙ্গনে একটি বহুল আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পারিবারিক সম্পদ নিয়ে এমন বিরোধ নতুন কিছু নয়, তবে একজন জনপরিচিত ব্যক্তির ক্ষেত্রে এমন অভিযোগ সাধারণ মানুষের কাছে অন্যরকম বার্তা দেয়।
এই আইনি লড়াইয়ের পরিণতি কি হয় তা দেখার জন্য সবাই অপেক্ষা করছে। এটি প্রমাণ করে যে আইন সবার জন্য সমান এই নীতিকেই সমর্থন করে। এই ঘটনা সমাজে পারিবারিক মূল্যবোধ এবং সম্পত্তির ন্যায্য বণ্টনের গুরুত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের রহস্য উদ্ঘাটন, গৃহকর্মী ও তার স্বামীকে গ্রেপ্তার করল ডিএমপি। মোহাম্মদপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের রহস্য উদ্ঘাটন হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নৃশংসভাবে খুন করে পালিয়ে যাওয়া গৃহকর্মী এবং তার স্বামীকে অবশেষে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। এই ঘটনাটি কয়েকদিন ধরে এলাকায় এবং গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খুনের কথা স্বীকার করেছে এবং খুনের পেছনের বিস্তারিত কারণ জানিয়েছে। পুলিশের তদন্তকারী দল জানিয়েছে, গৃহকর্মীর উদ্দেশ্য ছিল চুরি করা। খুনের শিকার মা ও মেয়ে তাকে চুরিতে বাধা দেওয়ায় সে প্রথমে মারার পরিকল্পনা করে। এরপর নৃশংসভাবে মা ও মেয়েকে হত্যা করে পালিয়ে যায়। খুনের পর সে তার স্বামীর সহায়তায় আত্মগোপনের চেষ্টা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তাদের গ্রেপ্তার করে। ডিএমপি কর্মকর্তারা একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গৃহকর্মীটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। তার স্বামীও তাকে পালাতে ও প্রমাণ লোপাট করতে সাহায্য করেছিল। এটি একটি গুরুতর অপরাধ এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে পুলিশ জানিয়েছে। সমাজে গৃহকর্মীদের নিয়োগের ক্ষেত্রে সতর্কতা এবং তাদের বিষয়ে সঠিক তথ্য যাচাই করার গুরুত্বও এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এসেছে। এই ধরনের অপরাধ সমাজে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। পুলিশ স্থানীয় জনগণকে আশ্বস্ত করেছে যে অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই ঘটনায় জড়িত সকলের দ্রুত বিচার হলে তা সমাজের অন্যান্য অপরাধীদের জন্য একটি কঠোর বার্তা দেবে বলে মনে করা হচ্ছে। এই গ্রেপ্তারের ফলে স্থানীয় মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। অর্থনৈতিক অগ্রগতির প্রধান অন্তরায় দুর্নীতি ও অপচয়, নতুন গবেষণায় উঠে এলো ভয়াবহ তথ্য। অর্থনৈতিক অগ্রগতির প্রধান অন্তরায় হিসেবে দুর্নীতি ও অপচয়কে চিহ্নিত করেছে একটি নতুন গবেষণা। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হল সরকারি ও বেসরকারি খাতে ব্যাপক অপচয়, দুর্নীতি এবং অদক্ষতা। গবেষকরা মনে করছেন, যদি এই তিনটি মূল সমস্যা সমাধান করা না যায় তাহলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করা কঠিন হবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বড় বড় উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতার অভাব এবং অর্থ তছরূপ দেশের অর্থনীতিকে পিছিয়ে দিচ্ছে। বিশেষ করে সরকারি ক্রয় এবং বিভিন্ন দরপত্র প্রক্রিয়ায় দুর্নীতি একটি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন গবেষকরা। এর পাশাপাশি প্রকল্পের সঠিক পরিকল্পনা এবং সময়মতো বাস্তবায়নে অদক্ষতাও বড় ধরনের অপচয়ের কারণ হচ্ছে। উদাহরণস্বরূপ, বহু প্রকল্প নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘায়িত হচ্ছে এবং তাতে ব্যয় বহুগুণ বেড়ে যাচ্ছে। বিশিষ্ট অর্থনৈতিক উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান এই বিষয়ে মন্তব্য করে বলেছেন, দুর্নীতি এখন শুধু একটি সমস্যা নয়, এটি দেশের অর্থনৈতিক কাঠামোর মূল ভিত্তি দুর্বল করে দিচ্ছে। তিনি মনে করেন, শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে নয়, বরং সামগ্রিক প্রশাসনিক সংস্কারের মাধ্যমে দুর্নীতির মূলোৎপাটন করতে হবে। পাশাপাশি অপচয় রোধ করার জন্য প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জবাবদিহিতা এবং তদারকি বাড়ানোর উপর জোর দিতে হবে। এই গবেষণা প্রতিবেদনটি সরকারের নীতি নির্ধারকদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে বলে আশা করা যাচ্ছে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে হলে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে হলে দুর্নীতি ও অপচয় রোধের কোনো বিকল্প নেই। নীতি নির্ধারকদের উচিত হবে এই গবেষণার সুপারিশগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। নতুন রাজনৈতিক জোট, গণতান্ত্রিক সংস্কার জোট গঠন, দেশের রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস। নতুন রাজনৈতিক জোট, গণতান্ত্রিক সংস্কার জোট গঠন। কয়েকটি সমমনা রাজনৈতিক দলের সমন্বয়ে এই নতুন নির্বাচনী প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। জোটের নেতারা বলছেন, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই তারা একত্রিত হয়েছেন। এই জোট গঠনের ফলে আগামী দিনে দেশের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই জোটের মূল লক্ষ্য হল একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করা। তারা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির সংস্কার, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনগণের ক্ষমতায়নের ওপর জোর দিচ্ছেন।
জোটের নেতারা তাদের উদ্বোধনী বক্তব্যে বলেন, দেশের রাজনীতিতে এখন একটি শক্তিশালী তৃতীয় পক্ষের প্রয়োজন, যা সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে। তারা মনে করেন, প্রধান দুটি দলের বাইরে গিয়ে তারা একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবেন। বিশ্লেষকরা মনে করেন, এই জোটের সাফল্য নির্ভর করবে এর সাংগঠনিক শক্তি, জনসম্পৃক্ততা এবং একটি স্পষ্ট রাজনৈতিক রোডম্যাপের ওপর। যদি তারা জনগণের আস্থা অর্জন করতে পারে এবং প্রধান রাজনৈতিক দলগুলির দুর্বলতাকে কাজে লাগাতে পারে, তাহলে এটি দেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। তবে তাদের জোটের ভবিষ্যৎ পথচলা সহজ হবে না, কারণ দেশের রাজনীতিতে প্রধান দুটি দলের দীর্ঘদিনের আধিপত্য রয়েছে। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা খুব দ্রুতই দেশ জুড়ে জনসভা এবং রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন, যার মাধ্যমে তারা জনগণের কাছে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরবেন। এই গণতান্ত্রিক সংস্কার জোট দেশের রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।